যদি কোনো টিচার মনে করেন আমি সব ছেলেকে ফেল করানো যায়, সেই সরকারি স্কুলগুলোতে কিন্তু সেইভাবে শেখানো হয় না, একেবারে দায় সারা। পড়াশোনার প্রতি যে অনীহাটা আসছে তার মূল কারণ হচ্ছে কিন্তু বেকারত্ব। কেন সে 11-এ উঠে ইনফ্যান্টের জিনিস জানে না, ও তো ওই তো দাদা অত শিখে চাকরি টাকরি আমি শিখে কী করবো। বাচ্চাদের যেমন ধরুন এই যে সেচ নিয়ে যে চর্চাগুলো এখন দেখবেন খুব ছোটো ছোটো ছেলেমেয়েরা এগুলো চর্চা করে। আমাদের অক্ষরজ্ঞান হওয়া থেকে শুরু করে স্কুল বা কলেজের প্রতিটি পর্যায়ে যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম থাকে, ক্লাসরুমে বেরোতেই তাদের কথা বলে। আজকে আমাদের ক্লাসরুমে বেরোতের অতিথি দীর্ঘ 36 বছর ধরে এই কাজই করে আসছেন। আমাদের অতিথি শেখর চন্দ্র পাইক। আপনি ধরুন আজ এই করতে করতে একটার পর একটা সাবজেক্ট অ্যাড করতে করতে আজকের দিনে কতগুলো সাবজেক্ট আপনি এখন পড়ান? এখন ধরুন প্রায় 12টা তো মিনিমাম। আচ্ছা, 12টা সাবজেক্ট ধরুন আপনি যেটা বলছেন মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব লেভেলে, সব ডিগ্রি কোর্স সব লেভেলেই আমি 12টার মতো সাবজেক্ট পড়াই। আচ্ছা, তো আমরা সাধারণত যেটা দেখি যে একজন শিক্ষক জেনারেলি ধরুন একটা সাবজেক্ট খুব বেশি দুটো সাবজেক্ট নিয়ে ম্যাক্সিমাম চর্চা করে। তো 12টা সাবজেক্ট অ্যাট এ টাইম পড়ানো মানে এটা তো সত্যি একটা বড় ব্যাপার, মানে আমার কাছে যেটা কল্পনার বাইরে। তো এটা আপনি ম্যানেজ করেন কি করে? আমি মনে করি একজন শিক্ষক যখন শিক্ষক মনে করবে তখন সে শিক্ষক থাকবে না। আমি এই জন্য মনে করি আই এম স্টুডেন্ট। আমি সবসময় একটা কথা বলা হয় যে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমি একজন ছাত্র, আর আমি এটা মনে করি যে অ্যাকচুয়ালি কিন্তু পড়াশোনাটা শুরু করা উচিত কিন্তু ডিগ্রি পাওয়ার পরে। আসলে পড়াশোনাটা ওটাই, কারণ আমি পরীক্ষা দিচ্ছি মানে কতগুলো প্রশ্ন সেট আপ করে মুখস্থ করে একটা ভালো নম্বর পেয়ে পাস করলাম, আমার জ্ঞান কিন্তু ওইখানে শেষ। যদি আমি তারপরে আর না পড়ি এই সাবজেক্টটা, আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, এবং আমি সেটাই করেছি বলে আজকের এতগুলো সাবজেক্ট পড়াতে পারি। এখন ক্লাস 11-এর যে সিলেবাস করা আছে সেমি বাংলা মিডিয়ামে সেমিস্টার সিস্টেমে, সেই সিস্টেমে যেটা পড়ানো হচ্ছে সেটা কিন্তু অনার্স লেভেলের পড়াশোনা। আচ্ছা, মানে অনার্সের টপিকগুলোকে এখন 11-12 সেমিস্টারে নিয়ে আসা হয়েছে। এখন যারা বর্তমানে এখন স্কুল টিচাররা সেই জন্য অনেকে স্কুলে পড়া তারা হিমশিম খেয়ে যাচ্ছে এই কারণে তারা ধরুন বহু বছর আগে পড়ে এসছে, সেইটা চর্চা করে না। নাম্বার 1, নাম্বার 2 এমন কতগুলো টপিক এসেছে যেগুলো তারা পড়েই নি, ফলে তারা পড়াতে পারছে না। সবথেকে বড় ব্যাপার কি আপ টু ডেট করাটা বড় ব্যাপার। কিন্তু সব সাবজেক্টের সঙ্গে একটা ইন্টার রিলেশন, আর্টসের সাবজেক্টগুলো একটা গুণ হচ্ছে একটা সাবজেক্টের সঙ্গে আর একটা সাবজেক্টের ইন্টারলিঙ্ক আছে। আপনি ধরুন এডুকেশন পড়বেন, তাতে পল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, সোসিওলজি আছে। আবার সোসিওলজি যখন পড়বেন সেখানে ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রি সব এসে জড়ো হয়েছে। আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে কিন্তু প্রচুর গলদ আছে। আচ্ছা, আন্তরিকতার প্রচুর অভাব আছে। আচ্ছা, মানে দায় সারা, সমস্ত জায়গায় একটা দায় সারা। যে একটা ছেলে স্কুলে যাচ্ছে, ধরুন একটা প্রাইমারি স্কুলে কি হচ্ছে, একটা ছেলে যাচ্ছে, কেন সে শিখছে না, কেন সে 11-এ উঠে ইনফ্যান্টের জিনিস জানে না? তার মানে কি ওই মাস্টারমশাই তাকে শেখাননি? 11-এ উঠে ইনফ্যান্টের জিনিস জানে না। তার মানে সে কি প্রবলেমটা কোথায় হয়েছে না, ওই যে ঠেলে ঠেলে ক্লাসে তুলে দেওয়া, মানে এই পাস করিয়ে দেওয়া, এইটা তুলে দেওয়া, তার কোনো দায় নেই, মাস্টারমশাই দায় নেই, জানে পাস ফেল নেই মানে সে ক্লাসে উঠে যাবে, আমি শেখালেও না শেখালেও সেও জানে আমি ক্লাসে উঠে যাচ্ছি, ব্যস্ত, আমারও শেখার দরকার নেই। কিন্তু কি হচ্ছে, আমি বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেদের বলছি যারা এই বিষয়ে অত্যন্ত অজ্ঞ, তাদের ছেলেমেয়েরা তো একেবারে মানে একদম তলানিতে পড়ে গেছে, কারণ তারা আর উঠতেই পারছে না। ফলে কি হচ্ছে, একটা লেভেলের পরে তারা পড়াশোনা করছেই না। বিশেষ করে বাংলা মিডিয়ামের অবস্থা অত্যন্ত করুণ। নিশ্চিত খবর আছে, শুনেছেন যে গত বছর মাধ্যমিকের পরীক্ষার্থী কিন্তু কমে গেছিল, এবছর কিছুটা, এবার কিছু উচ্চ মাধ্যমিক কিন্তু এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের তো আর্থসামাজিক পরিস্থিতির দিকে তাকালেই বোঝা যাবে যে আমাদের সমাজে কি হচ্ছে। এটা একদম অপ্রিয় সত্য কথা। যারা আমরা যুগের সঙ্গে যুগের খবর রাখি, সময়ের খবর রাখি, তারা আমরা যারা ধরুন বিভিন্ন জার্নাল ফার্নাল যারা পড়াশোনা করি, তারা জানি আমরা যে এটা পৃথিবীর কোন দেশের কি চিত্র আমার তো বলার অধিকার নেই, কিন্তু ভারতবর্ষের এটা একদম সত্যিকারের চিত্র যে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, এবং এটা একটা পলিসি। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও এডুকেশনটা ইম্প্যাক্টেড বড়ভাবে হচ্ছে, কারণ এডুকেশনটা যেভাবে দেওয়া উচিত একটা ছেলে মেয়েকে তৈরি করার জন্য, সেটা একটা শ্রেণীর মধ্যে গিয়ে কুক্ষিগত হয়ে যাচ্ছে। বেশিরভাগ কিন্তু অবহেলিত, কারণ তারা প্রথম কথা কনসাস না, আর তাদের সেই সামর্থ্য নেই সেই এডুকেশন নেওয়ার মতো। এটাও একটা প্রবলেম। যে জায়গায় সামর্থ্য আছে সেটা স্কুল, সেই সরকারি স্কুলগুলোতে কিন্তু সেইভাবে শেখানো হয় না,
একেবারে দায় সারা। এটা আমি পড়াচ্ছি তো নিজে, আমি জানি একেবারে দায় সারা। আমি একটু আগে যেটা বলছিলাম, পড়াশোনার প্রতি যে অনীহাটা আসছে সেটা তার মূল কারণ হচ্ছে কিন্তু বেকারত্ব। একটা ছেলে এডুকেশন পাওয়ার পরে এখন সবার ধারণা আছে কি BA MA পাশ করলেই চাকরি পাওয়া যায়। এখন যেহেতু BA MA পাশ করে কেউ চাকরি পাচ্ছে না, পাশের ছেলেটা বলছে, বাবাকে বলছে, ওই তো দাদা অত শিখে চাকরি টাকরি পাইনি, আমি শিখে কি করবো, আমার পড়াশোনা করার দরকার নেই, তুমি টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি অন্য কাজ করবো। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। অর্থাৎ আমাদের যে শিক্ষা, যে চাকরিমুখী শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষা, অর্থাৎ একটা ছেলেকে শুধু লেখাপড়া শিখবে না, সেই লেখাপড়াটা তাকে প্র্যাকটিক্যাল লাইফে যাতে কাজে লাগানো যায়, সেই ব্যবস্থাটা কিন্তু সেইভাবে, মানে যেটা পুঁথিগত শিক্ষা যেটা একটা পড়ানো হচ্ছে, তারপর সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, সেইটা একটা অনেক বড় গ্যাপ, প্রচুর গ্যাপ, মানে কি বড় ধরনের গ্যাপ। ভারতবর্ষের ক্ষেত্রে এইটা হচ্ছে না বলেই কিন্তু এডুকেশন দেখাচ্ছে, খাতায় কলমে দেখাচ্ছে, প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে, শিক্ষার আর এত, কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকারটা আছে সেইটা তো থেকেই যাচ্ছে। জেনারেশন গ্যাপ ব্যাপারটা খুব দরকার কিন্তু, ঠিক আছে। আজকের প্রজন্ম যে এই যে অবক্ষয়ের দিকে ছুটছে, বিশেষ করে গ্রাম বাংলার ছেলে বা মেয়ে, তাদের পেছনে কিন্তু এই জেনারেশন গ্যাপটা থাকছে, এটা একটা ধারাবাহিক। তার চোখের সামনে দেখছে আমার সামনে শত ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে, আমিও পড়ে কি করবো, ওই করে আস্তে আস্তে ওভার পিরিয়ড অফ টাইম হয়তো ইন্টারেস্টে হারিয়ে ফেলছে। এবং আজকের একটা মেয়ে, সে ধরুন আজকের একটা মেয়ে আছে বাড়ি, সে আগামী দিনে বউ হয়ে কোনো বাড়িতে গেল, তার শাশুড়ি তাকে জ্বালালো, এবারে সে পরবর্তীকালে সে হচ্ছে কি শাশুড়ি হলো, সে আবার তার বৌমাকে জ্বালালো, তাহলে চলতে হবে। যেমন কলেজের যে র্যাগিং গুলো যেমন হয়, বছরের পর বছর কেউ আগের বছর গ্যাপ দিতে হবে, তাহলে আমাকে একটা জেনারেশন গ্যাপ দিতে হবে। একটা প্রজন্মকে বোঝাতে হবে যে এইটা ঠিক নয়, যে কলেজগুলোতে প্রায় সিট ফাঁকা থাকছে, ভর্তি হচ্ছে না ছেলেমেয়েরা। কারণটা কি? কারণ হচ্ছে কি, যারা একটু বোঝে ছেলেমেয়েরা, তারা কি করছে, ভোকেশনাল স্ট্রিমগুলোতে চলে যাচ্ছে। কারণ তারা দেখছে কি যে আমি কি করে খাবো, কত তাড়াতাড়ি আমি হলো মানে ইনকাম করতে পারবো। কারণ এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে বেশিরভাগ নিম্নবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাছে কিন্তু ইনকাম একটা বড় ফ্যাক্টর। কারণ কারোর বাবা তার কোটিপতি নয় যে একটা বসে খেতে পারবে বা কোনো বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে, তার পক্ষে একটা ন্যূনতম ইনকাম করে লাইফস্টাইলটা মেনটেন করার দরকার। ধরুন এই এত বছর ধরে যে পড়াচ্ছেন, এখন সবকিছুরই একটা সামহাও কোনোভাবে একটা চল শুরু হয়েছে, যে এই যে যেমন আমি বললাম যে কমন পাওয়া, সেই নিয়ে বা ইয়ে করা। তো এই নিয়ে কি আপনার কখনো কোনো অভিজ্ঞতা হয়েছে, মানে কমন, মানে আজকের যে অর্থে কমন সেটা তো স্টুডেন্টরা অন্যভাবে বোঝে, আর আপনার কি এই নিয়ে কোনোদিন কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা শেয়ার করতে চাই? এটা কিন্তু একটা গুরুত্ব আছে, এইটা নির্ভর করে কিন্তু একজন টিচারের উপরে, যিনি এই সাজেশন করে দেবেন। এর জন্যে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে কোশ্চেন স্টাডি করা। কোশ্চেন স্টাডি না করলে কখনো বলে দেওয়া যাবে না পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। যেমন একদম সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি, এই বছর মাধ্যমিকের ইতিহাস কোশ্চেন আপনি খোঁজ নিয়ে দেখবেন, ইতিহাস পরীক্ষা প্রায় ছেলেরই খারাপ হয়েছে, বলতে কোনো দ্বিধা নেই। আমার কাছে যারা পড়ে তারা প্রত্যেকেই কোশ্চেন কমন পেয়েছে। আচ্ছা, তার কারণ হচ্ছে কোশ্চেন স্টাডি করতে হয়, অর্থাৎ কি ধরনের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়। সব সাবজেক্টের ক্ষেত্রে একরকম চেঞ্জ হয় না। ইতিহাসের যে সিলেবাস, বর্তমানে মাধ্যমিকের সিলেবাস, যদি কোনো টিচার মনে করেন আমি সব ছেলেকে ফেল করা হয়ে যায়, মানে এরকম সিলেবাস এখন। তো ছাত্রকে তাহলে কী করতে হবে, সেইভাবেই পড়তে হবে, তাকে প্রশ্নটা সেইভাবে সেট আপ করতে হবে। যে টিচার কোশ্চেনটা সেট আপ করে দেবে তার দায়িত্ব কিন্তু বড় দায়িত্ব। বাজার চলতি তো প্রচুর বই বের করবে, দেখুন এডুকেশনের সঙ্গে তো বিজনেসের একটা বড় সম্পর্ক আছে, সুতরাং এখানে তো কারো দোষ দিয়ে লাভ নেই। যে যেভাবে পারবে সে তার বিজনেসকে চালাবে, এখন সেক্ষেত্রে তো তাকে এটা করতেই হবে। কিন্তু একটা দিক থেকে দেখতে গেলে যে ছেলেটা পরীক্ষা ভালো দিতে চায় তাকে কিন্তু কোশ্চেন নিজে থেকে সেই যে টিচারের কাছে পড়ে তার সেই টিচারের দায়িত্ব সেট আপ করা, টেক্সটটাকে পড়া, তাহলে পাবে। শুধু গোটা কথা বাজার চলতি বই পড়লে হবে না, এটা সম্ভব না। এটাতে তো ধরুন এই বাজার চলতি বইগুলোর কারণ শিক্ষার মানটা কি কোনোভাবে মনে হচ্ছে একটু হলেও পড়ে গেছে? হ্যাঁ, অবশ্যই শিক্ষা এইটার জন্যই শিক্ষার মানটা একটু নিম্নগামী। ধরুন উচ্চ মাধ্যমিক এখন চলছে, মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক, তো এই যে পরীক্ষাগুলো যখন চলে, ধরুন সেই সময় বাচ্চারা জেনারেলি কি করে, অনেকেই রয়েছে, যেহেতু এখন এমন একটা পরিস্থিতি সবাই চায় যে কিছু না কিছু এই কমন পাওয়ার যেমন একটা পরিস্থিতি রয়েছে, প্লাস এই শেষের দিকে এসে কি করব কি না করব সেখানে একটা কেউ ভীতি, একটু ভয়ও রয়েছে, আবার কেউ ভাবে যে এই সময়টা পার করব কি করে।
সেটা নিয়ে সবাই একটু খুব মানে ডিস্টার্ব বা ইয়ে, তো এরা কি করা উচিত এই সময়টা? আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, স্টুডেন্টদেরকে এই সময় গার্জেনদের খুব দরকার। আচ্ছা, তাদের সঙ্গ দিতে হবে যাতে তারা ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে। তাকে উৎসাহ দেওয়া দরকার যে তুই এতদিন ধরে যা পড়েছিস সেটাতেই তোর পরীক্ষা ভালো হবে, অযথা টেনশন করার কোনো দরকার নেই। একটু আগে আমরা আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মানে অফ ক্যামেরা যখন আপনার আমার কথা হচ্ছিল যে আজকাল ভাষাটা এমন হয়ে গেছে বাচ্চাদেরও যে তারা কোনো একটা লাইন মানে হয়তো পরিষ্কার মানে শুদ্ধ ভাষা বলার কথা বলছি না হয়তো, বাট এমনি নর্মাল কোনো কাউকে অ্যাবিউজ করা বা গালিগালাজ ছাড়াও আজকাল বলতে পারছেন, এটা একটা বাস্তব এটা। এবং সেটা একটা মানে ওভারঅল সময়ের পর পর আস্তে আস্তে খরণ হতে হতে আজকে জায়গায় পৌঁছেছে। এটা কিন্তু এর পেছনে অনেকটা মিডিয়া দেয়। আমাদের বিভিন্ন যে মিডিয়াগুলো আছে পাড়া গায়ে, সেগুলোকে দেখা হচ্ছে, সেগুলো উৎসাহ পাচ্ছে, তারা শুনছে এক নম্বর, এবং সেখান থেকে এটা একটা ইনজেক্ট করার মতো ছড়িয়ে পড়ছে আর কি। হ্যাঁ, মানে এটা একটা বাহাদুরি কেনার একটা প্রবণতা। দেখ কত গালাগালি দিয়ে কথা বলতে পারে, কম্পিটিশন। আমি দেখছি এগুলো বাচ্চাদের মধ্যে কম্পিটিশন। এবং বাচ্চাদের যেমন ধরুন এই যে সেক্স নিয়ে যে চর্চাগুলো, এখন দেখবেন খুব ছোট ছোট ছেলেমেয়েরা এগুলো চর্চা করে। বলছে যে অনেকেই একটা টাকা রোজগার করার দিকে বেশি হয়ে যাওয়া বা যেটা চলছে সেটার প্রতি হয়ে যাওয়া, এই কারণে কি মনে হয় যে অনেকেই সাবজেক্ট সিলেকশন যখন করে সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে যখন 11-12 গিয়ে সায়েন্স, আর্টস বা কমার্স পড়তে হয় বা যখন সিলেক্ট করতে হয়, তখন এটা বড় কারণ হয়ে ওঠে অবশ্যই সিলেক্ট করে। অবশ্যই এই কারণেই হয়, কারণ দেখুন এখন ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে বর্তমান। একটা সময় আমরা জানি, ছোট্ট একটা জাস্ট ইতিহাস থেকেই বলতে হয় এটা, ইংরেজরা প্রথম যখন এখানে ইংরেজি চালু করেছিল উদ্দেশ্য কিন্তু ভারতবাসীর মঙ্গলের জন্য নয়, কিছু ক্লার্ক তৈরি করা যারা ওদেরকে সাহায্য করতে পারবে শাসন। এখন যখন দেখলো আমার পাশের বাড়ির ছেলেটা ইংরেজি শিখে চাকরি করছে, তাহলে পাশের বাড়ির ছেলে আমিও ইংরেজি শিখে আমিও চাকরি পাবো। একটা সময় দেখা গেল কি, রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে অসন্তোষের কারণ বলে, সেখানে তিনি বলছেন যে যতদিন প্রয়োজনের সঙ্গে আয়োজনের সামঞ্জস্য ছিল ততদিন কোনো অসন্তোষ ছিল না, কিন্তু যখনই আমার প্রয়োজনের সঙ্গে আয়োজনের সামঞ্জস্যহীনতা ঘটল, অর্থাৎ 100 ছেলে ইংরাজি শিখেছে 50 জন চাকরি পাচ্ছে, তখনই কিন্তু গন্ডগোলটা বাঁধল। এখন বর্তমান দিনে আর্টস কমার্সের স্টুডেন্টদের প্রচুর স্কোপ আছে। প্রথমে তাকে জানতে হবে, যেমন কমার্সের ক্ষেত্রে কমার্সের কিন্তু প্রচুর লাইন আছে, সায়েন্সের থেকে বেশি লাইন আছে। আমি স্টাডি করি বলে আমি জানি, এবং সেখানে ভালো উপার্জনের জায়গাও আছে, অনেকে জানে না। এটাকে তাকে জানতে হবে। সে যদি না জানে, যে জানে তার কাছ থেকে জেনে নিতে হবে যে আমার এই লাইনে গেলে কতটা খরচা হতে পারে, এই লাইনের ভবিষ্যৎটা কি। এখন কোনো কিছু অবহেলার জায়গা নয়। শুধু তাই নয়, ধরুন কেউ ইতিহাস নিয়ে পড়ছে, ইতিহাস মানে আছে শুধু মাস্টারি লাইন নয়, ইতিহাসের আরও অনেক স্কোপ আছে, কিন্তু সেই জায়গাগুলো তাকে জানতে হবে। এই ইতিহাস নিয়ে পড়াশোনা করার পরে আমি মাস্টারি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে যেতে পারি, আমি ল পড়তে পারি, আমি চাকরির পরীক্ষা দিতে পারি, আর প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে। যেমন ল্যাঙ্গুয়েজ, আজকে ধরুন ল্যাঙ্গুয়েজ মানে শুধু তো বাংলা নয়, আরো প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে। স্প্যানিশ পড়লো, কেউ জার্মানি পড়লো, প্রচুর চাকরির জায়গা আছে। সুতরাং তাকে সব লাইনেরই এখন স্কোপ আছে, তাকে জানতে হবে। অ্যাজ আ টিচার আপনি যদি ছাত্রছাত্রীদের কোনো একটা উপদেশ দিতে হয় ইন জেনারেল, সেটা কি মানে কি দিতে চাই? আমি বলবো প্রথম কথা হচ্ছে শিক্ষাকে ভালোবাসতে শিখতে হবে। শিক্ষাকে না ভালোবাসলে শিক্ষা অর্জন করা যাবে না। আর এটা মনে রাখতে হবে, শিক্ষা মানে শুধু গোটাগত পয়সা বা টাকা উপার্জন করার একটা হাতিয়ার। আমরা জানি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সুতরাং সেই বিপ্লব মানে আমূল পরিবর্তন। এই পরিবর্তনের কারিগর কিন্তু আমরা আজকের যারা ছাত্র, সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে, এবং সেই দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে সুস্থ সংস্কৃতির অধিকারী হতে হবে। সব ছাত্রের কাছে এটাই আহ্বান করবো যে শুধু পড়াশোনা শেখার সাথে সাথে তারা একটা সুন্দর সমাজ, সুস্থ সমাজ, কুসংস্কার মুক্ত সমাজ তৈরি করার দিকে এগিয়ে চলো। স্যার, আজকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আশা করি আগামী দিনে এরকম করবো এইভাবে আপনার কাছে। Thank you.